মিস, একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। মিস, আমাদের সিনিয়র যে নবম অধ্যায়টা ছিল, ওটার থিওরি পড়ানো হয়নি, শুধু ম্যাথ করানো হয়েছে। থিওরি গুলো আমি হচ্ছে তোমাদের ওই যে ইউটিউবে যখন ক্লাস হচ্ছিল না, তখন হচ্ছে জি। ইউটিউবে তোমাদের থিওরি ক্লাস দিয়েছিলাম। তো তোমাদের যদি লাগে তাহলে আমি আবার নিবো নি, ইয়েতে আগে আমরা আবার ব্যাংকিংটা করে দেখবো যে ইউটিউবে আমাদের থিওরি ক্লাস আছে। ঠিক আছে, ইউটিউবে যখন শুরুতে তো আমরা যখন ইউটিউবে লেকচার দিতাম, বুঝতে পেরেছো? জি। তোমাদের একটা পরীক্ষা হলো না অনলাইনে, এটারও আগে আমি নবম অধ্যায় নিয়ে নিয়েছিলাম, থিওরি ক্লাস নিয়েছিলাম। বুঝতে পেরেছো? এটা ইয়ার ফাইনাল হলো না তোমাদের অনলাইনে, এটার জি আগে মিস। নবম অধ্যায়ের ইউটিউবে ক্লাস পাবা। তার মানে অনেক আগের ঘটনা এটা, ইউটিউবে তোমাদের এই লেকচার গুলো আছে। তো হচ্ছে যে তাহলে এখন আমরা একটু সেকেন্ড পেপার আবার রিভাইজ দিয়ে তারপরে আবার ওটার থিওরি গুলো দেখবো না নবম অধ্যায়, ঠিক আছে? কারণ আমি জানি যে ইউটিউবের ক্লাস গুলো অনেকেই মানে ইয়ে করো নাই, ফলো করো নাই, বা এখন তো অনেক দিন হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে যে গত ক্লাস হচ্ছে মনে কি যেন পড়েছিলাম, ওই ব্যাংকের তোমার হচ্ছে শব্দের উৎপত্তিটা এটা পড়েছিলাম, তাই না? তো আচ্ছা, জি তো মিস। এখন দেখি এই চ্যাপ্টারে আসলে এখন তো আমাদের গুরুত্বপূর্ণ টপিকস গুলাই বেশি পড়া লাগবে। এরপরে আছে তোমার ব্যাংক, ব্যাংক আর ব্যাংকিং আছে, আমি বের করছি। আচ্ছা, কাউকে তো দেখছি না আমি। দেখো আমরা হচ্ছে যে গত ক্লাসে পড়েছিলাম ব্যাংকের হচ্ছে তোমার উৎপত্তি গুলো, ব্যাংক শব্দের উৎপত্তি, কোনখান থেকে হচ্ছে ব্যাংক এসেছে বা কি কি শব্দগুলো পড়েছি। হ্যাঁ, তো এখন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাংকের কার্যাবলীটা। কার্যাবলীর আগে দেখবা যে কতগুলো টপিকস আছে, যেমন ধরো বৈশিষ্ট্য আছে, তারপরে হচ্ছে তোমার ব্যাংক, ব্যাংকিং কি, ব্যাংক আর ব্যাংকিং কি এটা আসলে তো ওরকমভাবে পড়ানোর কিছুই নেই, সবাই জানো। তো এই যে বৈশিষ্ট্যটা, আমরা যদি কার্যাবলী পড়ি তাহলে আমরা বৈশিষ্ট্য দিতে পারবো, আমরা গুরুত্বও দিতে পারবো। আমরা আগে ওইভাবেই পড়েছিলাম যে কার্যাবলীটা পড়লে আমাদের গুরুত্ব হয়ে যাচ্ছে বা বাংলাদেশে ব্যাংকের গুরুত্ব হয়ে যাচ্ছে, আবার আমরা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি সেটাও অ্যান্সার করতে পারবো, মানে এই একটা টপিক দিয়ে আমাদের অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এই জন্য আজকে হচ্ছে আমরা ব্যাংকের কার্যাবলীটা পড়বো, দেন হচ্ছে আমরা অন্যগুলা যাবো। আসলে এই চ্যাপ্টারে তোমরা সবাই জানো, যেহেতু আমরা এগুলো কলেজে ক্লাস করেছি এবং অনেক ভালো করেই ক্লাস হয়েছে, যে এই প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে ব্যাংক, ব্যাংকের কার্যাবলী আর ব্যাংকের শ্রেণীবিভাগ, ব্যাসেল, আর হচ্ছে তোমার আরেকটা টপিকস আছে যে নো ইউর কাস্টমার, বা তোমার হচ্ছে যে একটা ফর্ম লাস্টের দিকে পড়েছিলাম ওরকম একটা বিষয় ছিল, টপিকসটা ভুলে গিয়েছে। এই কয়টাই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট।
তো যেহেতু আমাদের অধ্যায় কমে গেছে জন্য বলেছি যে আমাদের সবই পড়তে হবে। তো আজকে যে আমরা কার্যাবলী পড়ছি, কার্যাবলী আমরা বৈশিষ্ট্য, কার্যাবলী এবং গুরুত্ব একটা টপিক পড়লেই আমরা সবগুলো অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো আমি কার্যাবলী শুরু করছি। আমাদের প্রথমেই আছে যেটা, সেটা হচ্ছে যে আমানত সংগ্রহ। আচ্ছা কোথায় গেল, আমি এসে চলে গেছি। আমাদের প্রথমেই হচ্ছে আমানত সংগ্রহ। তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে তোমার হচ্ছে একটা ব্যাংকের প্রথম কাজ, ব্যাংকের প্রথম কাজে যেটা বলি যে আমানত সংগ্রহ করা জনগণের কাছ থেকে। তো আমানত সংগ্রহ করার জন্য ব্যাংক হচ্ছে তোমার বিভিন্ন হিসাবের মাধ্যমে তোমার আমানতটা সংগ্রহ করে, যেমন সঞ্চয়ী, চলতি এবং মেয়াদি হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে ব্যাংক আমানত সংগ্রহ করে। এই লক্ষ্যে জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করাও ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা শব্দ শুনতে পাচ্ছ মনে হয়, আমার বাসার বাইরে কাজ হচ্ছে, ঠিক আছে, ওই শব্দটা চলে আসবে, এখন তার কিছু করার নাই। তো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ব্যাংকের প্রথম কাজ, জনগণের আমানত সংগ্রহ করা। তো আমানত সংগ্রহ করতে গেলে ব্যাংক বিভিন্ন হিসাব করে, যেমন সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, বা হচ্ছে তোমার এই যে তোমার বলতে পারি আমরা বিভিন্ন মেয়াদি, যেমন 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি, বিভিন্ন স্থায়ী হিসাবের মাধ্যমে ব্যাংক আমাদের কাছ থেকে আমানতটা সংগ্রহ করছে। এটা হচ্ছে ব্যাংকের একটা প্রথম কাজ। এখন দেখো অর্থ পরিশোধ। গ্রাহকগণ যে অর্থ ব্যাংকে জমা রাখে তা তাদের দাবি অনুযায়ী ব্যাংককে ফেরত দিতে হয়, এটাও কিন্তু ব্যাংকের একটা কাজ। তুমি ধরো ব্যাংকে 10,000 টাকা জমা রেখেছো, এখন তোমার আজকে হঠাৎ করে 2,000 টাকা প্রয়োজন পড়লো, তুমি চেক কেটে যে 2,000 টাকা তুলে আনবা এবং ব্যাংক তোমাকে এই 2,000 টাকা দিতে বাধ্য থাকবে, ঠিক আছে। এই দেখো একটা কথা বলেছে, তাদের আমানত হতে অর্থ ফেরত চাইলে ব্যাংক তার চাহিদা মাত্র পরিশোধ করে থাকে। এখন তুমি যদি এই 2,000 টাকা চাইতে, যে ব্যাংক যদি বলে না আজকে না কালকে এসেন, পরশু এসেন, এইভাবে ঘুরায়, সেটা কিন্তু হবে না। তার মানে ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে অর্থ পরিশোধ। কার অর্থ পরিশোধ? আমানতকারী যে আমানতটা রেখেছে সেই আমানতের অর্থটা পরিশোধ করা হচ্ছে ব্যাংকের একটি কাজ। তাহলে আমাদের যদি গুরুত্ব আসে পরীক্ষায়, তাহলে খেয়াল করে দেখো এগুলো কিন্তু আমরা গুরুত্বের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। আর যদি আমাদের বৈশিষ্ট্য আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, কারণ এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তারপরে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব, ঠিক আছে, কারণ খুব কাছাকাছি। আর তোমাদের যে সৃজনশীল, তোমাদের একটা সুবিধা হচ্ছে আমাদের মতো তোমাদের এত পয়েন্ট ধরে ধরে লিখতে হয় না। মানে আমরা তোমাদের বড় ভাই বোন থাকলে হয়তো জেনেছো, বা আমিও মাঝে মাঝে তোমাদেরকে বলতাম ক্লাসে যে আমাদের কি হতো, 5 নম্বরের একটা প্রশ্ন আসতো, ঠিক আছে, যেরকম 5-এও আসতো, 10-এও আসতো। তো আসলে কিরকম যে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকের গুরুত্ব লেখো, তখন আমাদের কি করতে হতো জানো, তখন আমাদের 15 থেকে 20টা পয়েন্ট, এই পয়েন্ট পয়েন্ট করে এগুলো সব এই বইয়ের মধ্যে ভাবে লিখতে হতো, আমাদের প্রচুর পড়তে হতো। আর তোমাদের তো এখন অনেক কমে গিয়েছে, তোমাদের 4 নাম্বার আছে সর্বোচ্চ কোশ্চেন, যে উদ্দীপকের আলোকে ব্যাংকের গুরুত্ব ব্যাখ্যা করো। তো তোমাকে তো আর এইভাবে পয়েন্ট করে দিতে হচ্ছে না, কত সোজা হয়ে গেছে তোমার জন্য বিষয়গুলো। তোমাকে এখান থেকে মোট 4-5টা লাইন, 4-5টা মূল কথা নিয়ে আসতেই হয়। আমাদের মতো সেই 15 থেকে 20টা পয়েন্ট আর তোমাকে মুখস্থ করতে হচ্ছে না, ঠিক আছে। তো এই কারণে যে, তো এই জন্যই তো আসলে ইদানিংকার ছেলেমেয়েরা পড়েও না, মনে করে যে এত তো দেওয়া দরকার নেই। আর আমরা তো পড়তে 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 মনে করে এগুলো মুখস্থ করতে করতে এই পয়েন্ট গুলো লিখতাম, যে দেখি তো কয়টা পয়েন্ট হয়। ধরো পরীক্ষা আমাকে 15টা দিতে হবে, আমি 20টা মুখস্থ করতাম, কারণ 5টা তো আমি ভুলে যাব। কি হতো জানো, বইতে 15টা পয়েন্ট থাকতো না এক বইতে, তখন আরো বই সংরক্ষণ করতাম। তোমার সংগ্রহ করে 2-3টা বই থেকে আমরা বান্ধবীরা বা বন্ধুরা সবাই মিলে একটা নোট বানাতাম যে এই প্রশ্নের এই কটা পয়েন্ট আমরা দিব। মানে এত কষ্ট করে হচ্ছে আমাদের পড়াশোনাটা ছিল। তোমাদের আহ বাসায় বড় ভাই বোন বা তোমার বাবা মা বাবার কাছে জিজ্ঞেস করে দেখো, তারা এইভাবেই পড়েছে। এখনকার মতো পড়া এত কম ছিল না। তো যে যেন কিন্তু যেটা বললাম, মানে এখন তোমাদের জন্য সুবিধা হচ্ছে এই এক বৈশিষ্ট্য, গুরুত্ব, তারপরে তোমার দেশের প্রেক্ষাপটে গুরুত্ব, সব তোমরা এক পয়েন্ট দিয়ে কাজে লাগাতে পারবা যদি তোমরা শুধু উদ্দীপকটা ধরতে পারো, কারণ তোমাদের তো এরকম পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে হচ্ছে না। তো আচ্ছা, এরপরে দেখো আমাদের 3 নম্বরের পয়েন্ট হচ্ছে মূলধন গঠন। এখন জনগণের কাছ থেকে যে আমাদের সঞ্চয়গুলো পড়ে থাকে, সেই সঞ্চয়গুলো সংগ্রহ করে ব্যাংকগুলো কিন্তু মূলধন গঠনে সহায়তা করে। আমাদের দেশে তোমার শিল্প এবং অর্থনৈতিক
কোনদিকে দিব? আচ্ছা, একজন আছে, আমি একটু অ্যাডমিট করে নিই। তো এখন এই যে আমাদের কাছে বিক্ষিপ্ত টাকাগুলো পড়ে আছে, সেগুলো কিন্তু আমরা তোমার হচ্ছে বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রাখছি। এখানেই দেখেছি যে সঞ্চয়, চলতি বা মেয়াদি হিসাবে আমরা জমা রাখছি। এই টাকাগুলোই কিন্তু ব্যাংক তোমার আহ আবার মূলধন হিসেবে কাজে খাটায়। কিভাবে? ব্যবসায়ীদেরকে লোন প্রদানের মাধ্যমে। দেশের শিল্প এবং অর্থনৈতিক অগ্রগতি গতির জন্য যে বিপুল পরিমাণে মূলধনের প্রয়োজন হয়, তো সেগুলোই হচ্ছে তোমার আহ এই ব্যাংকের মূল টাকা থেকে আহ, আমরা যে টাকাটা জমা রাখি সেখান থেকে আসলে চলে আসে। তো সেটাই বলেছে যে মূলধন গঠন। এখন দেখো, পরের পয়েন্ট হচ্ছে ঋণ দান। এটা তো খুবই সোজা। আমরা জানি যে ব্যাংক হচ্ছে ধার ও ঋণের ব্যবসায়ী। তাই ব্যাংক আমানত হিসেবে বা অন্য যে কোনো উৎস থেকে সংগৃহীত অর্থ ব্যবসায়ী, শিল্পপতি এবং অন্যদেরকে ঋণ হিসেবে প্রদান করে এবং অর্থ উপার্জন করে। আমরা প্রত্যেকেই জানি যে ব্যাংক আমাদেরকে থেকে কম সুদে আমানত জমা রাখে এবং বেশি সুদে ঋণ দেয়। ঠিক আছে? তো এই যে ঋণটা দিচ্ছে, এটাও কিন্তু ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এবং আমরা কিন্তু এটা একটা গুরুত্ব হিসাবে এই পয়েন্টটাকে কাজে লাগাতে পারি যে ব্যাংক ঋণ দিচ্ছে, এই কারণে দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য উন্নত হচ্ছে। ঠিক আছে? এবং দেখো, তার মানে একই পয়েন্ট আমরা দুই ভাবে তিন ভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈশিষ্ট্যও হতে পারে যে ঋণ দান হচ্ছে ব্যাংকের একটা বৈশিষ্ট্য। তো এখন ঋণটা তো শুধু ব্যবসায়ী, শিল্পপতিদেরকে দেয়, এছাড়া কিন্তু আমাদেরকেও দিচ্ছে। আমাদের মতো যারা সাধারণ লোক, তাদেরকেও কিন্তু ব্যাংক ঋণ দিয়ে থাকছে। তার মানে ঋণটা দিয়ে ব্যাংকের একটা কাজ যেরকম, সেরকম আবার ব্যাংকের এটা একটা গুরুত্ব। এখন দেখো, আমাদের পরের পয়েন্টটা হচ্ছে বিনিয়োগ। ব্যাংক শুধুমাত্র ঋণ প্রদান করে না, বিশেষায়িত ব্যাংক সমূহ ক্ষেত্র বিশেষে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন লাভজনক খাতে অর্থ বিনিয়োগ করে। এজন্য সরকারি ও বেসরকারি বন্ড, সিকিউরিটি, শেয়ার ইত্যাদি ক্রয় এবং লাভজনক খাতে যৌথ উদ্যোগে অংশ নেয়। আমি এটা একটু বুঝিয়ে দিই সহজ কথায়। ব্যাংকের কিন্তু মূল কাজ শুধুমাত্র ঋণ দেওয়াই না। ঠিক আছে? আমরা মনে করি ব্যাংকের কাজই হচ্ছে যে আমাদের টাকা জমা রাখবে, ঋণ দিবে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাংক এগুলো ছাড়াও হচ্ছে সরকার যখন যে বন্ড, বিভিন্ন ডিবেঞ্চার, সিকিউরিটি এগুলো বিক্রি করে, ঠিক আছে, যেমন কেন্দ্রীয় ব্যাংক যখন এগুলো বিক্রি করে, তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো এগুলো কিনে নেয়। তো এই যে কিনে নিচ্ছে, এটা কিন্তু ব্যাংকের একটা বিনিয়োগ। ঠিক আছে? আমরা শেয়ার কিনলে যেরকম আমাদের বিনিয়োগ, ঠিক ব্যাংক যদি শেয়ার কিনে, ব্যাংক যদি বন্ড কিনে, ব্যাংক যদি বিভিন্ন সিকিউরিটি কিনে, ওইটাও ব্যাংকের কি হয়? বিনিয়োগ। তার মানে আমাদের এই যে আমানতের টাকাটা, আমরা প্রথম পয়েন্ট দেখছি আমানত। আমানতের টাকাটা ব্যাংক কি করে বলতো? ব্যাংক এটা দিয়ে ঋণও দেয় মানুষকে, আবার বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে। সেটা হতে পারে বন্ড কিনে, সেটা হতে পারে শেয়ার কিনে, সিকিউরিটি কিনে। এই যে তোমার এই বিনিয়োগ করে যে মুনাফাটা হয়, সেটা দিয়ে কিন্তু ব্যাংক তার নিজস্ব কার্যাবলীটা পরিচালনা করে থাকে। এরপরে দেখো, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, এই পয়েন্টটা যখন তোমাদের আমি ক্লাসে পড়িয়েছিলাম, তখন তোমরা অনেকে বারবার জিজ্ঞেস করেছিলে, আমার মনে আছে যে এই পয়েন্টটা একটু বুঝতে আমাদের অসুবিধা হয়। তোমরা কি কেউ কিছু বললাম? আমি একই রকম যেন একটা শব্দ পেলাম। আচ্ছা, হয়তো কিছু বলো নাই। তো এখন দেখো, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। কেন্দ্রীয় ব্যাংক তো নোট বা মুদ্রা প্রচলন করে, এটা আমরা সবাই জানি। কেন্দ্রীয় ব্যাংক নোট এবং মুদ্রার প্রচলন করে। এছাড়া অন্যান্য ব্যাংক বিনিময় করার জন্য বা আমাদেরকে সহজ করে কেনাকাটা করার জন্য আমাদের অন্যান্য বিভিন্ন যে মাধ্যমগুলো, যেমন চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, চেক কার্ড, ভ্রমণকারী চেক, প্রত্যয়পত্র ইত্যাদি সৃষ্টি করে। আমরা প্রত্যেকেই জানি যে চেকটা কি? টাকার মতো কাজ করছে। ব্যাংক ড্রাফটও টাকার মতো কাজ করছে। পে অর্ডারও টাকার মতো কাজ করছে। চেক কার্ডও টাকার মতো কাজ করছে। ভ্রমণকারী চেকও টাকার মতো কাজ করছে। প্রত্যয়পত্র তো টাকার মতোই কাজ করছে, তাই না? তার মানে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি মুদ্রা বা তোমার
ধাতব মুদ্রা বা নোট তোমার প্রচলন করলেও অন্যান্য ব্যাংকগুলো এই টাকার বিকল্প যে মাধ্যমগুলো ওগুলা সৃষ্টির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। ঠিক আছে, যেমন ব্যবসায়ীরা কিন্তু তোমার নগদ টাকার পরিবর্তে প্রত্যয়পত্র দিয়ে বা এলসি যেটাকে বলে এলসি দিয়ে বিনিময় করছে। তো একটা জিনিস আমরা খেয়াল করব যে আমরা শুধু মুখস্থ যে করব সেটা এরকম মুখস্থ করলে তো অনেক কিছুই করা যায়, আবার ভুলেও যাওয়া যায়। মুখস্থ থেকে বড় কথা হচ্ছে আমাদের বুঝে পড়তে হবে যাতে পরীক্ষায় আমাদের মূল কথাগুলো ফুটে আসে। এখন আমি একটা খাতা দেখছি, একটা খাতায় শুধুমাত্র একটা ধর আমি এটা অনুধাবনের প্রশ্ন দিয়েছি, ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে ব্যাখ্যা করো। একটা মেয়ে লিখেছে ব্যাংক বিভিন্ন নোট ও মুদ্রার মাধ্যম সৃষ্টির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, এজন্য ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে বলা হয়েছে। ঠিক শেষ, এইগুলা বলে সে শেষ করে দিল। পক্ষান্তরে আর একটা খাতা লিখেছে কেন্দ্রীয় ব্যাংক নোট ও ধাতব মুদ্রা সৃষ্টি করে এবং অন্যান্য ব্যাংকগুলো এই টাকার সমতুল্য বিভিন্ন ধরনের চেক, ভ্রমণকারী বা তোমার হচ্ছে পে অর্ডার বা প্রত্যয়পত্র, এগুলো সব নাম আমি না লিখতে পারি, অ্যাটলিস্ট 3-4টা নাম এগুলা সৃষ্টির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে এবং এভাবে দেশের লেনদেন বা তোমার দেনা পাওনা নিষ্পত্তিতে সাহায্য করে বিধায় বলা হচ্ছে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। দেখো দুইটা খাতার মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়ে গেল, একটা খাতায় অনুধাবনে 1 পাবে আর একটা 2 পাবে। ঠিক আছে, তো যেই মেয়েটা বুঝে পড়েছে, জিনিসগুলো বুঝে পড়েছে সে এই শব্দগুলো লিখতে পারবে। ঠিক আছে, আর যে মেয়েটা বুঝে না পড়ে শুধুমাত্র এই একটা লাইন বারবার করে পড়ে গিয়েছে সেগুলো সব ভুলে যাবে, সেগুলো সব ভুলে যাবে, সে পরীক্ষা খাতায় গিয়ে লিখতে পারবে না। ঠিক আছে, তো আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা বুঝবো, বুঝার পরে জিনিসগুলো আমরা বারবার পড়বো, দেন আমাদের এগুলো আমাদের মনে থাকবে। তোমরা কিভাবে পড়ো আমি জানি না, আমি বারবারই তোমাদেরকে পড়ার কথা বলি। পড়ার সময় খাতা রাখতে হবে সামনে, খাতায় এই যে যেগুলো আমাদের কঠিন শব্দ যদিও তোমাদের পয়েন্ট ধরে না আসে কিন্তু লিখতে তো হবে। এই ধরো একটা পয়েন্ট দেখলাম বিনিময়ের মাধ্যম সৃষ্টি, কিন্তু পুরো পয়েন্টটা তো তোমার লেখা আসলে সম্ভব না, তখন কি করবে জানো, এই বিনিময়ের মাধ্যমের মধ্যে চেক, ড্রাফট, পে অর্ডার, চেক কার্ড, ভ্রমণকারী চেক, এই গুরুত্বপূর্ণ শব্দগুলো তোমরা যদি ওই পয়েন্টটার সাথে লিখে ফেলো তুমি দেখবা যে তোমার কত দ্রুত এটা তোমার মনে থাকে এবং পরীক্ষার খাতারও তোমার এই শব্দগুলো মনে থাকবে। আর যদি আমরা না লিখে একবার দুবার পড়ে চলে যাই তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তো আমাদের A+ পেতে হলে ঠিক আমি যেভাবে বলতেছি ওরকম টার্গেট রেখে আমাদেরকে পড়তে হবে। এবং ব্যাংকিং আমি বারবারই বলি ব্যাংকিং ও ফিনান্সের মতো একদম একদম তোমার 70, 68, 69 পাওয়া সম্ভব। আমি নিজেই খাতায় দিয়েছি, আমি 68 পর্যন্ত বোর্ডের খাতায় দিয়েছি। ঠিক আছে, কাজে তোমরা যদি এভাবে লেখো ব্যাংকিং ও প্রচুর নাম্বার আসবে। আচ্ছা, তো এটা তো বুঝতে পেরেছো যে কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এখন আসো যে বিনিময় বিলের বাট্টাকরণ। বিনিময়ের বিলের বাট্টাকরণটা কি? ব্যবসায়ীগণ জরুরি প্রয়োজনে ব্যাংক তাদের ব্যবসায়ীগণের জরুরি প্রয়োজনে ব্যাংক তাদের বিনিময় বিল, হুন্ডি ইত্যাদি মেয়াদ পূর্তির পূর্বেই ভাঙিয়ে নেওয়ার সুযোগ দেয়। যখনই বিনিময় বিলের বাট্টাকরণ জিনিসটা আসবে তখনই আমাদের মনে রাখতে হবে যে এটা মেয়াদ পূর্বেই ভাঙানোর একটা ব্যবস্থা। বাট্টা মানেই হচ্ছে তোমার আহ, কোনো কিছুতে ডিসকাউন্ট দেওয়া, যেহেতু আমরা মেয়াদ পূর্তির আগেই কোনো কিছুকে ভাঙিয়ে নিচ্ছি সেহেতু কি করে ব্যাংকগুলো তোমার নির্ধারিত মূল্য থেকে কিছু কম মূল্য দিয়ে থাকে। এই যে যে নির্ধারিত মূল্য থেকে কিছু কম মূল্য দিচ্ছে এজন্যই বলছে যে বিনিময় বিলের বাট্টাকরণ। বিনিময় বিল, প্রত্যয়পত্র, এলসি এই জিনিসগুলো এক। ঠিক আছে, তো ব্যবসায়ীরা কি করছে, ধরো তোমার তুমি একজন ব্যবসায়ী, তোমার কাছে একটা প্রত্যয়পত্র আছে, তোমার এখন এই প্রত্যয়পত্রটা ম্যাচুরিটি হবে বা ম্যাচুরিট হবে যে তোমার এপ্রিল মাসে। ঠিক আছে, কিন্তু এখন তো তোমার ধরো মাস ধরলাম যে ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি, তো মাস তো এখন শুরু হয়নি, আজকে ফেব্রুয়ারি 25 তারিখ, তো এখন তো ফেব্রুয়ারি মাস, তোমার এখন টাকার প্রয়োজন কিন্তু তুমি এটা বিনিময় বিলের টাকাটা পাবা এপ্রিলে, তো তুমি কি করলা, তুমি ব্যাংকে চলে গেলা,
ব্যাংকে যে তোমার কাছে 10,000 টাকার বিনিময়ে বিল আছে, তুমি একটা ব্যাংকে যে বললা যে আমি এই টাকাটা এই বিনিময় বিলটাকে ভাঙাতে চাই, ভাঙানো মানে হচ্ছে তুমি নগদ টাকা নিতে চাচ্ছ। তখন ব্যাংক বললো আচ্ছা ঠিক আছে, এটা তো ডেট এপ্রিলে, তো আপনি এখনই যেহেতু ভাঙাচ্ছেন, তাহলে এটা আপনি যে পূর্ণ মূল্যটা বা ফুল যে ভ্যালুটা সেটা আপনি পাবেন না, তার থেকে আপনি কিছু কম পাবেন। মানে তোমাকে 10,000-এর জায়গায় 9,000 টাকা দিবে। এই যেটা তুমি মেয়াদ পূর্তির আগে ভাঙিয়ে নেওয়ার সুযোগ পেলা, এই কারণে কিন্তু তোমাকে নির্দিষ্ট হারে একটা বার্তা তোমাকে ব্যাংকে দিতে হচ্ছে। এই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে বিনিময় বিলের বাট্টাকরণ। এখন তোমার কাছ থেকে তুমি ঠিকই 9,000 টাকা নিয়ে ব্যাংক থেকে চলে আসলে, কিন্তু এপ্রিল মাসে ব্যাংক তোমার যে মূল যে তোমার হচ্ছে যে এই বিনিময় বিলটা ইস্যু করেছিল, তার কাছ থেকে ঠিকই 10,000 টাকা বুঝে নিবে। তাহলে এটাই হচ্ছে তোমার বিনিময় বিলের বাট্টাকরণ বিষয়টা, যে মেয়াদ পূর্তির পূর্বেই ব্যাংক হচ্ছে তোমার বিনিময় বিলটা ভাঙানোর সুযোগ দিচ্ছে, এবং মেয়াদটা শেষ হয়ে গেলে বিনিময় বিলের যে তোমার ইস্যুয়ার তার কাছ থেকে পূর্ণ মূল্যটা বুঝে দিচ্ছে। তাহলে দেখো এটা কিন্তু ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, আবার এটা ব্যাংকের একটা গুরুত্ব। ঠিক আছে, তাহলে এটা আমরা কাজও বলতে পারি, ব্যাংকের গুরুত্ব বলতে পারি। ঠিক আছে, এই দুইটা জায়গায় আমরা এই পয়েন্টটাকে কাজে লাগাতে পারছি। আচ্ছা, এখন দেখি আমাদের পরের পৃষ্ঠাটায় কি আছে। পরের পৃষ্ঠাটায় আছে তহবিল সংরক্ষণ। তহবিল সংরক্ষণ ব্যাংক কি করছে বলতো? ব্যাংক সরকার এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থার তহবিল সংরক্ষণের কাজ করে। তো এটা তো আসলে একটা ব্যাংকের কাজ। ব্যাংক শুধু আমাদের টাকায় জমা রাখে ব্যাপারটা সেরকম না। ব্যাংক সরকার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তো অনেক, যেগুলো রাষ্ট্রের প্রতিষ্ঠান সেগুলো তো আসলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের। এছাড়া তোমার স্বায়ত্তশাসিত সংস্থার টাকাগুলো বা তহবিলটা সংরক্ষণের কাজ করে। এই সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে তাদের পাওনা সংগ্রহ করে থাকে এবং ব্যয় পরিশোধ করে। একটা দেখো উদাহরণ দিয়েছে এখানে, বাংলাদেশ টিএনটি, ওয়াসা, পিডিবি। আমরা দেখো পানির বিল, তারপরে তোমার টেলিফোন, তোমার হচ্ছে যে টিএনটি যে টেলিফোন বিল আছে সেটা, টিএনটি বা ওয়াসা বা তোমার হচ্ছে যে পিডিবির যে বিলগুলো আছে, সেই বিলগুলো হচ্ছে তোমার আমরা কিন্তু ব্যাংকে যেই দিই, তাই না? এগুলো কিন্তু সরকারি সংস্থা। এই সংস্থাগুলোর বিল সংরক্ষণের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংক, সরি কেন্দ্রীয় ব্যাংক না, মানে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো। তো বুঝতেই পারছো যে এটাও ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ। ব্যাংক সরকার এবং সরকারের পক্ষে বিভিন্ন সংস্থার বিলগুলো সংরক্ষণ করে এবং এগুলা তোমার পরিশোধ করারও একটা দায়িত্ব পালন করে। এরপর দেখো অর্থ স্থানান্তর। এটা তো খুব সোজা, এটা তোমাদের এত বেশি ইয়ে করে বলার নাই। ব্যাংক কি করছে? বাণিজ্যিক ব্যাংকগুলো আহ প্রয়োজনে এক জায়গার অর্থ আরেক জায়গায় সেটা আমরা স্থানান্তরের কাজ করছি। সেটা তো আমরা সবাই জানি। দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গায় আমরা খুব দ্রুত ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাতে পারছি। তাহলে এটা একটা ব্যাংকের গুরুত্ব হয়ে যায়, এটা ব্যাংকের একটা কাজও হয়ে যায়। ঠিক আছে, তো এখন তো আমাদের প্রত্যেকের মোবাইলে দেখো বিকাশ, নগদ, রকেট, কত কিছু। এগুলো ছাড়াও কিন্তু আমরা সরাসরি ব্যাংকে যেও তোমার দেশে এবং দেশের বাইরের টাকাগুলো পাঠাতে পারছি। আচ্ছা, সরি মেয়েরা, একটু আমি ব্রেক নিয়েছি। আমার বাসায় যে বললাম না একটা কাজ চলতেছে, আমার
বাসার বেসিন দিয়ে তোমার হচ্ছে পানি এসে পুরা ঘর একদম তোমার ধরো সকালবেলা উঠে দেখি যে পুরো ঘরে প্রায় গোড়ালি পানি, বেসিন দিয়ে তোমার পানি পাস হচ্ছে না। তো এটা এর জন্য মিস্ত্রি এসেছে, তো উনি বিভিন্ন কিছু বলছে, যে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তো দেখো এই তো গেল আমাদের অর্থস্থানের মতো। এখন আসছে যে ব্যবসা বাণিজ্যে সহায়তা করা। ব্যাংক কি করছে, যে ব্যবসা বাণিজ্যে সহায়তা করছে। আর ব্যাংক তো শুধুমাত্র যে টাকা দিচ্ছে, আমাদেরকে ঋণ দিচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। শুধু ঋণ দিয়েই কিন্তু ব্যাংক বসে নেই। এছাড়াও ব্যাংক কি করছে, তোমার ব্যবসায়ীদের প্রয়োজনে তোমার অন্যান্য কাজ করে থাকে। যেমন ধরো বলেছে যে দেনা পাওনা নিষ্পত্তি করে থাকে, তারপরে যে প্রত্যয়পত্র, পর্যটকের চেক, ব্যাংক ড্রাফট, এগুলো আমরা আগেই পরিচিত, আগে এগুলো ইস্যু করে। এবং এই সংক্রান্ত বিভিন্ন সেবাও কিন্তু ব্যাংক দিয়ে থাকে। যেমন যে আমরা বিনিময় বিল বার্তাকরণ করতে পারছি, বিনিময় বিল ইস্যু করতে পারছি, বিভিন্ন গ্রাহকদের তোমার যেই পক্ষে যে দেনা পাওনাটা, যেমন আমি কাউকে পে অর্ডার দিলাম, সে কিন্তু ব্যাংকে যে এটাকে ভাঙাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলা দেনা পাওনার নিষ্পত্তি করাও কিন্তু তোমার ব্যাংকের একটা কাজ, এবং এগুলা করার মাধ্যমে ব্যাংক ব্যবসা বাণিজ্য সহায়তা করছে। তো এটা আমরা গুরুত্ব হিসেবে দিতে পারি, আবার এটা হচ্ছে তোমার ব্যাংকের কার্যাবলী, আবার বৈশিষ্ট্য হিসাবে এই পয়েন্টটা আমরা ইউজ করতে পারি। এখন দেখো আমাদের 11 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার লেনদেন। আমাদের যে বিদেশ থেকে যে মুদ্রাগুলো আসে, ধরো কারো বাবা, ভাই বা কারো রিলেটিভ, কেউ না কেউ কিন্তু আমাদের বিদেশে থাকেই। তো তাদের যে আমাদের যে বৈদেশিক মুদ্রাগুলো যে তারা আমাদেরকে পাঠাচ্ছে, ওগুলা কিন্তু যে ভাঙিয়ে দেওয়া, মানে টাকায় রূপান্তর করা, এবং পরবর্তীতে আবার এই যে টাকাগুলা কোথায় যায় জানো? ধরো তোমার কাছে $5টা আছে, তুমি $5টা বাণিজ্যিক ব্যাংক থেকে ভাঙিয়ে নিলা, আলটিমেটলি $5টা কোথায় চলে যাচ্ছে জানো? আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকে চলে যাচ্ছে। এটাকে বলছে রিজার্ভ সংরক্ষণ। তার মানে এই যে বিদেশিদের যে তোমার বৈদেশিক মুদ্রা আমাদের দেশে পাঠাচ্ছে, আমাদের দেশের প্রবাসীরা, ওই বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ, বিনিময় নিয়ন্ত্রণ মানে হচ্ছে তোমার বৈদেশিক মুদ্রার কিন্তু বিভিন্ন মান থাকে। যেমন ধরো ডলারের মান ধরলাম $80 বা $85 বা $82, যেটাই হোক না কেন $1 মান, এটা কিন্তু নির্ধারণ করা দায়িত্ব কিন্তু ব্যাংকের, ঠিক আছে। ব্যাংক বলতে আমরা বুঝেছি কেন্দ্রীয় ব্যাংক। ডলারটা আমরা ভাঙাতে পারি বাণিজ্যিক ব্যাংক থেকে, কিন্তু এই ডলারটা সংরক্ষণের দায়িত্ব আবার কার? কেন্দ্রীয় ব্যাংকের উপরে ন্যস্ত, ঠিক আছে। তো এটা দেখো, এটা কিন্তু ব্যাংকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবং জানো এই যে এই রিজার্ভ, যেটা বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেই রিজার্ভের উপর কিন্তু ভিত্তি করে আমাদের দেশে প্রতি বছর মুদ্রাটা তোমার আহ প্রচলন করা হয়, বা মুদ্রা তোমার ছাপানো হয় রিজার্ভের বিপরীতে। তার মানে রিজার্ভ সংরক্ষণ করা একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। তখন দেখো বলেছে যে সরকার কর্তৃক নির্ধারিত নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে অন্যান্য ব্যাংক, বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক সমূহ বৈদেশিক বিদেশি মুদ্রা লেনদেন করে থাকে। এছাড়াও বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণেও অন্যান্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা দেয়, ঠিক আছে। তার মানে এই হলো বিষয়টা, আমাদের মূল কথা মনে রাখতে হবে যে বাণিজ্যিক ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা লেনদেন করে। যেটা বুঝিয়ে দিলাম সহজ কথায়, যে তোমার বাসায় কেউ বিদেশ থাকে, সে বিদেশ থেকে ডলার, পাউন্ড বা ইউরো যাই পাঠাক না কেন, সেটা হচ্ছে তুমি ব্যাংকে যে ভাঙালা, তাহলে এটা একটা বাণিজ্যিক ব্যাংকের কাজ। আবার ধরো তুমি বিদেশ যাচ্ছ, তুমি টাকার বিনিময়ে ডলার নিয়ে গেলা, বা কেউ হজ করতে যাচ্ছে, টাকার বিনিময়ে ডলার নিয়ে যাচ্ছে, এই যে এই কাজগুলো করছে বাণিজ্যিক ব্যাংক। এবং আলটিমেটলি এই যে টাকা এবং ডলারের মান ঠিক করা এবং এগুলা সংরক্ষণের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। তাহলে বুঝতেই পারছো এই বৈদেশিক মুদ্রার লেনদেন এবং নিয়ন্ত্রণে ব্যাংকের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এরপর দেখো মূল্যবান সম্পদের রক্ষণাবেক্ষণ। মূল্যবান সম্পদ আমাদের যে সমস্ত দামি স্বর্ণালংকার, জমি বা অন্যান্য দলিলপত্র, শেয়ারের কাগজ, যেগুলো আমরা মনে করি যে বাসায় থাকলে চুরি হয়ে গেলে আমাদের অসুবিধা আছে, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ব্যাংকে জমা রাখতে পারি।
এবং সেগুলো কিন্তু ব্যাংক নিরাপদে আমরা নিরাপদে ব্যাংকে জমা রাখতে পারি, বিনিময়ে ব্যাংকে একটা সার্ভিস চার্জ আমাদেরকে দিতে হয়। তো আমরা কি কি শিখলাম যে আমরা টাকা পয়সার বাইরেও স্বর্ণ বা রূপার অলংকার, জমি বা অন্য কিছু দলিল, শেয়ারের কাগজপত্র বা মূল্যবান দলিলপত্র, এগুলো আমরা ব্যাংকে জমা রাখতে পারি। ব্যাংকে যেহেতু আমরা ব্যাংক বুঝি যে ব্যাংকের একটা নিরাপদ একটা তোমার রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ব্যাংকে আছে। আচ্ছা, তো এরপরে দেখো সরকারকে সাহায্য প্রদান। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে কাজ করে। বিশেষ পরিস্থিতিতে অন্যান্য ব্যাংকগুলো সরকারকে ঋণ দেয়, তাই না? এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, সরকারের যখন টাকার প্রয়োজন হয় তখন কিন্তু ব্যাংকগুলো সরকারকে ঋণ দেয়। এছাড়াও সরকার কর্তৃক প্রচলিত সঞ্চয়পত্র, সিকিউরিটি বন্ড প্রভৃতি বিক্রয় করে সরকারের পক্ষে অর্থ আদায় এবং পাওনা পরিশোধ করে। সরকারের আর্থিক নীতি বাস্তবায়নে ব্যাংকগুলো সহায়তা দেয়। সরকার কিন্তু একটা তোমার আর্থিক নীতি প্রতি বছরই প্রণয়ন করে। এরকম যেমন ধরো সরকার প্রণয়ন করলো কি যে এই বছর শিল্প খাতে 10% সুদে লোন দেওয়া হবে। এই যে একটা নীতি করলো যে শিল্প খাতে 10% সুদে ঋণ দিবে, এই নীতিটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু ব্যাংক গুলো, তাই না? সরকার তো এই কাজটা সরাসরি করছে না, ব্যাংক গুলো সরকার এই ধরনের আর্থিক নীতি তোমার বাস্তবায়ন করে। এছাড়াও সরকার যখন সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল এগুলো ইস্যু করে, এগুলা কেনা এবং এগুলো বিক্রয়ের দায়িত্ব কিন্তু ব্যাংক পালন করে। বিক্রি করছে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আর কিনে নিচ্ছে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তার মানে ব্যাংক সরকারকে দেশের অর্থনৈতিক যে তোমার নীতিগুলো বা আর্থিক নীতিগুলো আছে সেগুলো বাস্তবায়নে সরকারকে অনেক গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে থাকে। এগুলো যদি আমরা একবার বুঝে যাই, ধরো আমার কথাগুলো যদি তোমরা বুঝতে পারো 70%ও, তোমরা যখন বাসায় নিজে এটা পড়বা বাকি তুমি 30% বুঝতে পারবা। তখন যে কোনো উদ্দীপক আসুক বা জ্ঞানমূলক আসুক বা এমসিকিউ আসুক, তখন কিন্তু তোমরা এগুলা পারবা। আর যদি না পড়ো, পরীক্ষার আগের দিনে যদি রেখে দাও, তখন কিছুই মনে থাকবে না, তখন সব উল্টাপাল্টা লাগবে। যেহেতু সময় আছে, সুন্দর করে আস্তে আস্তে এগুলা পড়ে ফেলতে হবে। আচ্ছা, তো আমাদের আর বেশি সময় নেই, আমি দেখি যে বিভিন্ন প্রতিনিধিমূলক যে কাজগুলো আছে সেগুলো করে থাকে। প্রতিনিধিমূলক কাজ মানে এজেন্ট ব্যাংক বিভিন্ন কাজ করে। যেমন ধরো গ্রাহকদের পক্ষে অর্থ আদায় পাওনা পরিশোধ করে। এই যে ধরো আমরা সোনালী ব্যাংক, তোমার বুয়েট শাখায় আমাদের কলেজের অ্যাকাউন্ট আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজের অ্যাকাউন্ট আছে। এখন তোমরা বেতন কোথায় দিচ্ছ বলতো? এই যে এই বেতন তোমরা ব্যাংকে যেয়ে দিচ্ছ, তার মানে আমাদের পক্ষ হয়ে ব্যাংক অর্থ আদায় করছে বা আমাদের পাওনাটাও ব্যাংক কি করবে বলতো, চাইলে পরিশোধ করবে। আমাদের আমরা কেউ যদি শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করতে চাই, ব্যাংক কিন্তু সেখানে আমাদের সাহায্য করবে। অবশ্যই তার বিনিময়ে টাকা নিবে, কিন্তু অবশ্যই সাহায্য করবে। ওসি নিযুক্ত হলে দায়িত্ব পালন। ওসি হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে আমরা বাংলা ইংরেজিতে বলি ট্রাস্ট, ঠিক আছে, ট্রাস্টি। তো আমরা যদি কোনো কাজে ব্যাংকে আমাদের ট্রাস্টি নিযুক্ত করি, ব্যাংক কিন্তু সেই দায়িত্বটাও পালন করবে। বিদেশি যোগাযোগ প্রতিনিধি হিসাবে কাজ, আয়কর সংক্রান্ত কাজ। আচ্ছা, এগুলো মানে আমাদের যে ইনকাম ট্যাক্স কাজ বা বিদেশে আমাদের কারোর সাথে যারা ব্যবসায়ী আছে তাদের যোগাযোগের প্রয়োজন হলে ব্যাংকের মাধ্যমে তারা কি করে বলতো, যোগাযোগ করে। তো গ্রাহকদের পক্ষ হয়ে টাকার বিনিময়ে বা সার্ভিস চার্জের বিনিময়ে ব্যাংক এই কাজগুলো করে থাকে। আমরা তো টাকা দিলেও ব্যাংক আমাদের এই কাজগুলো করছে, তাহলে অবশ্যই আমাদের অনেক হেল্প হচ্ছে। এরপর দেখো যেটা আছে তথ্য বিষয়ক কাজ, এটা খুবই সোজা, যে তোমরা সবাই পারবা। তো এই একটা পয়েন্টই আমাদের বাকি আছে, তথ্য বিষয়ক কাজ। এটা হচ্ছে তোমরা একটু পড়ে নিবা যে ব্যাংক কি কি তথ্য আমাদেরকে দিয়ে থাকে। আমাদের ক্লাসের সময় তো আসলে শেষ। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ব্যাংকের আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা এটাই বাসায় পড়বা, এই 15টা পয়েন্ট। কারো যদি কোনো সমস্যা হয় কোনোটা বুঝতে, তাহলে আমাকে অবশ্যই আগামী ক্লাসে
জিজ্ঞেস করবা। আর আমি দেখবো যে গুরুত্বর মধ্যে অন্য কোনো পয়েন্ট আছে কিনা যেটা আলোচনা করা প্রয়োজন, তাহলে আমি গুরুত্বটাও আলোচনা করে দিব। কিন্তু ম্যাক্সিমামই এটার সাথে মিলে যাবে, মানে কার্যাবলীর সাথে ম্যাক্সিমাম পয়েন্টই দেখবা যে মিলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাসায় একটু পড়াশোনা করো, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।